ইটিভি ভারতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি নবনীতা। আর আজ কথা হবে রান্নাবাটি নিয়ে। আর রান্নাবাটিতে আমাদের সোহিনী রয়েছে। সোহিনী, ইটিভি ভারতে স্বাগত আরো একবার। সবাইকে ধন্যবাদ। সবাই আশা করি ভালো আছেন। তো রান্নাবাটিতে কি হচ্ছে সেটা একটু তোমার থেকে জানবো সবার আগে। রান্নাবাটিতে যেটা হচ্ছে, রান্নার একটা মুখ্য একটা ভূমিকা তো রয়েছে এটার মধ্যে। রান্না তো আসলে আমাদের শুধুমাত্র আহ মানে উদরপূর্তির জন্য নয়, যে শুধুমাত্র পেট ভরানোর একটা কিন্তু জিনিস নয়। আসলে কোনো জিনিসই শুধুমাত্র যেটা দেখে আমাদের মনে হয় যেটা সিনেমা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য, সেটা কিন্তু নয়। রান্না শুধুমাত্র পেট ভরানোর জন্য অবশ্যই অবশ্যই একটা পেট ভরানোর খিদের সাথে একটা যোগাযোগ রয়েছে আর কি। কিন্তু তার সাথে আমাদের অনেক কিছু, তার সাথে নস্টালজিয়া কাজ করে। কোনো কোনো জিনিসের খুব ছোট্ট একটা স্বাদ আমাদের পুরোনো কথা মনে করিয়ে দেয়। মানে পুরোনো গন্ধ একটা কোনো তার সাথে একটা কারোর কানেকশন, সেটা কোনো একটা সম্পর্কের কানেকশন হতে পারে, মায়ের কানেকশন হতে পারে, সেই কথাগুলো আমাদের অনেক কিছু মনে করিয়ে দেয়। আবার এরকমও কথা বলে যে তোমার হৃদয়ে পৌঁছানোর পথ কিন্তু তোমার পেট থেকেই শুরু হয় আর কি, মানে পাকস্থলী দিয়ে আর কি তোমার হৃদয়ে পৌঁছানো যায়। তো এরকম বিভিন্ন কথা আর কি রয়েছে। তো ফলে রান্না, এবং আমাদের সমতল ভূমিতে আমরা যারা থেকেছি আর কি, পাহাড়ের রান্না বান্না আমি দেখেছি খুবই বেসিক। তাদের কাছে মূলত যেহেতু সার্ভাইভ করাটা অনেক বেশি, প্রকৃতির সাথে সার্ভাইভ করাটা তাদের কাছে একটা খুব বড় অংশ, তাই জন্য তারা সকালবেলা একটা কোনো রকম, এবং গ্রামের দিকেও আমি দেখেছি যে মাঠে চাষ করতে যাবে, ফলে সকালে একটা বেশ বড় একটা ভাত খেয়ে নিল, পান্তা ভাত হলে পান্তা ভাত, সেটা খেয়ে তারা এবং কিছুটা খাবার নিয়ে তারা মাঠে চলে গেল। তাদের কাছে খাবার নিয়েও তো বিলাসিতার জায়গাটা নেই। কিন্তু আমাদের এই গঙ্গার আশেপাশের যারা আমরা মানুষজন থাকি আর কি, যেখানে আমাদের লাইফটা অনেক বেশি সেই অর্থে প্রকৃতির সাথে সারাক্ষণ আমাদের লড়াই করতে হয় না। আমরা একটা অনেক বেশি মানে মানুষজনের থেকে, একটা পাহাড়ের মানুষের থেকে হোক, কিংবা যারা খুব খেটে খাওয়া মানুষ, তাদের থেকে আমাদের লাইফটা অনেক বেশি স্মুথ। আমরা সেই অর্থে অনেক বেশি প্রিভিলেজড, আমাদের অনেক গোছানো। তো সেই সব জায়গার মানুষদের মধ্যে যে খাবার দাবার নিয়ে অনেক রকমের এক্সপেরিমেন্ট, তুমি দেখবে খাবারের ব্যাপারটাই তো ওরকম হয়। ধরো বাংলাদেশের মানুষ, মানে আমাদের পূর্বপুরুষরা ধরো বাংলাদেশের লোক, সেখানে যেহেতু প্রচুর বন্যা হয়, তাই জন্য শুটকি মাছ খাওয়ার একটা খুব প্রচলন। যেহেতু মাছ শুকিয়ে ঘরে রেখে দেবে, কারণ বন্যার সময় এত জল হয় যে ওই মাছ পাওয়া যায় না। সবজি টবজি তাই জন্য বেশিরভাগই কচু বা খুব শাক পাতার একটা প্রচলন আছে। আবার এটা কিন্তু আবার এইদিকে আবার পোস্ত খাওয়ার একটা প্রচলন বেশি রয়েছে এই দেশীয়দের মধ্যে, মানে কলকাতার লোকেদের মধ্যে। তো এখন যদিও সব মিলেমিশে আমাদের একাকার হয়ে গেছে, কিন্তু এই ধরনের ব্যাপার স্যাপারের মধ্যে তো একটা থাকে, মানে ভৌগোলিক দিকের সাথে রান্না বান্নার একটা বড় যোগাযোগ। যে তুমি কোন জায়গাতে রয়েছো, সেই জায়গাটা কতটা নদীর পাশে, কতটা পাহাড়ের কোলে, তার উপরে অনেকটা রান্না বান্নার জিনিসপত্র ডিপেন্ড করে। তো আমাদের যেহেতু বললাম আমাদের ক্রাইসিস কম সমতলের লোকেদের, সেই অর্থে তো আমাদের রান্না বান্না নিয়ে এক্সপেরিমেন্টও অনেক বেশি। আমাদের নস্টালজিয়া রয়েছে খাবার নিয়ে অনেক রকম। বাঙালির খাবারের সাথে আমাদের পুজো পালা উৎসব, যে যা যা কিছু হয় তার মধ্যে খাবারের একটা ভূমিকা ভীষণ থাকে। মানে ধরো তোমাকে তোমার জন্মদিনে আমি একটা খুব দামি উপহারের বদলে একটা যদি ছোট্ট বাটি করে একটু পায়েস এনে দিই, তুমি খুব খুশি হবে, তোমার সাথে একটা আমার অন্য কানেকশন তৈরি হয়ে যাবে। বা সেটা এরকম এরকম অনেক জায়গাতেই এটা আমি দেখেছি, এই জিনিসটা একটা খুব বড়, রান্নাটা একটা বড় ভূমিকা। বা ধরো তুমি আমাকে বাড়িতে নেমন্তন্ন করে রান্না করে নিজের হাতে খাওয়ালে। হ্যাঁ, তো এইরকমই বিভিন্ন কানেকশনের গল্প রান্নাবাটিতে বলে, যেখানে বাবা মেয়ের একটা সম্পর্ক ঠিক হওয়ার গল্প। মানে একজন বাবা, সিঙ্গেল ফাদার সে, মেয়েটির মা নেই। তো ফলে টিনেজার মেয়েকে বাবা হ্যান্ডেল করতে পারছে না। প্রথমত এক জেনারেশনের সাথে আরেক জেনারেশনের একটা বনিবনার সম্পর্ক, তারপরে একটা অপোজিট জেন্ডার। ঠিক আছে, মেয়েকে কিভাবে সে আপন করবে, কিভাবে তার মন অবধি পৌঁছবে সে বুঝতে পারছে না। তখন সে একটা কুকিং ক্লাসে সে জয়েন করে, যেটার কোচ আমি। ঠিক আছে, তো সেবার রীতা রে। তো এবার আমি কিভাবে তাকে হেল্প করতে আদৌ পারছি কি পারছি না, এই নিয়েই খুব সহজ একটা ন্যারেশনে বলা গল্প। তোমার টিজারটা দেখলেই তুমি বুঝতে পারবে যে গল্পের মধ্যে খুব আলাদা মোচড় বা মোড়ক বা একটা সারপ্রাইজ এলিমেন্ট ওরকম কিছু বিষয় নেই। খুব সরল রেখায় বলা গল্প, কিন্তু আমার মনে হয় সহজ গল্প বলা খুব কঠিনও হয়। বহু মানুষের, মানে আমাদেরই তো ধরো বন্ধু বান্ধবদেরও দেখি যে তাদের ছেলে মেয়েদের সাথে কোথাও গিয়ে ধরতে পারছে কিন্তু যেন পাচ্ছে না, এরকম। আর সেখানে যদি সিঙ্গেল ফাদার বা সিঙ্গেল মাদার হয় তাহলে তো অনেকটাই অসুবিধা হয়। তো সেরকমই একটা গল্প বলে রান্নাবাটিতে।
তো এখানে কুকিং ক্লাসের কোচ তুমি রিতারে, বাস্তবেও কিন্তু সোহিনী বেশ ভালো রান্না করে, এটা কিন্তু খবর, তাই তো? হ্যাঁ বাবা, এটা হ্যাঁ, কেউ তোমরা খাওনি কিন্তু হ্যাঁ যাই হোক, ঠিক আছে, এটা খবর সবকিছু হ্যাঁ খবরটা ঠিকই খবর। আমি রান্না বান্না ভালো করি এবং খেয়ে খারাপ তো খুব একটা লোকজন এখনো পর্যন্ত বলেনি। রান্না বান্না মানে মা কাকিমারা যেরকম রান্না করে থাকেন, বিয়ের আগে থেকে এটা হয় না আমি ক্লাস 8-9 থেকে রান্না করি। আচ্ছা, ফলে মানে এটা আমার বিয়ের জন্য বা বিয়ের পর তার শেখা নয়। সেরকম ব্যাপার নয়, এটা আমার বহু বছরের অভ্যেস। এবং আমার বাড়িতে লোকজন এলে আমি রান্না করে খাওয়াতেই পছন্দ করি, যদি না খুব বড় কিছু চাপের মধ্যে থাকি বা কিছু, কিন্তু আমি রান্না করে মানে মিষ্টিটা পর্যন্ত আমি নিজের হাতেই রান্না করি। আচ্ছা, সোহিনীর রান্নাবাটি খেলা, আমি একটুখানি অনেকটা হ্যাঁ, পিছনে ফিরে যাই। খেলেছি রান্নাবাটি খেলা। তার কোনো স্মৃতি? হ্যাঁ প্রচুর স্মৃতি আছে রান্নাবাটি খেলায়, খড়দাতেই মূলত আমার রান্নাবাটি খেলা। সেসব বন্ধুদের নামও মনে আছে, জয়া, সোমা, পাপিয়া, মুনমুন, অনুরাধা, সব আমার পাড়ার বন্ধু বান্ধব, তাদের সাথে রান্নাবাটি খেলা। আর রান্নাবাটি খেলার ব্যাপারটা হচ্ছে যে ওই যেমন হয় যে মাদের একটা ব্যাপার থাকে যে 11টা অবধি তোমাকে পড়তে হবে, তারপরে তুমি ওই 1-1.5 ঘন্টা খেলতে পারবে, 20টা অঙ্ক তোমায় করতে হবে, ঠিক আছে, অমুক চ্যাপ্টারটা শেষ করে সে মানে মানে শর্ত, প্রচুর শর্ত, সেটাকে মিট করার পর তারপরে তুমি খেলার একটা পারমিশন পাবে। এবার আমার ব্যাপারটা ছিল আমি যেই পারমিশনটা পেলাম তারা সবাই চলে এলো, টাইমিং তখন তো আর ফোন টোনের কোনো ব্যাপার নেই, মানে আগেই জানা থাকতো যে হ্যাঁ সব ঘড়ি দেখে 12টা বাজে, তো আমাদের একটা লম্বা বারান্দা ছিল, সেখানে খেলা হবে। এবার বাজার সরকারের দায়িত্ব ছিলাম আমি, মানে আমি যে সেই বাজারে বেরোতাম, সবাই বাড়ি চলে যেত রান্নাবাটি খেলে, আমি তারপরে বাজার নিয়ে পৌঁছতাম। তারপরে মায়ের হাতে মার, কারণ আমি বাজার ধরো বেরিয়েছি 12টার সময়, বিভিন্ন জঙ্গল থেকে এটা ওটা তুলে নিয়ে সব বাজার করব, বিভিন্ন জিনিস। সেই কচু পাতা আমি খেয়েও নিয়েছি, কাঁচা কচু পাতা একবার খেয়ে, মানে এমন আরে বুনো কচু পাতা তো খেয়ে তো গলা ফলা, আমি তো কথা বলতে, তারপর সেই কি একটা মানে তেঁতুল খাইয়ে তারপর ঠিক হলো আর কি। এইসব প্রচুর, তারপরে গায়ে র্যাশ বেরিয়ে যেত, এমন জঙ্গলের মধ্যে ঢুকলাম, পোকা কামড়াতো, কিন্তু ওইটার একটা আলাদা নেশা ছিল যে আমি এমন একটা কিছু তুলে নিয়ে আসবো যেটা কেউ তাক লাগিয়ে দেবো সবাইকে, এমন একটা সবজি, এমন একটা কিছু, সবই বুনো জঙ্গলি সব জিনিসপত্র, ওই বুনো জঙ্গলি জিনিসপত্র দিয়ে, যেভাবে আমরা কলকে ফুলের ওই ফুল দিয়ে তোমার নাকছাবি বানাতাম, মনে আছে কলকে ফুলের ওই যে এটা এরকম করে ঘষে ওটা দিয়ে একটা নাকছাবি বানাতাম। তোমার অধিকার লোক বেলঘড়িয়ার, ও বাবা, কাছাকাছি আছে। হ্যাঁ ঠিক আছে। তো আমাদের এই সমস্ত প্রচুর জিনিসপত্র ছিল, তারপর ওই ছিপি দিয়ে মানে কফ সিরাপের ছিপি কেটে লুচি বানানো, ওটাই তো বললাম, হ্যাঁ পাতাটাকে লুচি করা, এই সমস্ত সবাই। আর এগুলো দেখো কোনো ইনস্টিটিউটে শেখায় না, কিন্তু সব বাচ্চারা একই রকম খেলায়, মারা যেমন একই ভাবে বকে, তোমার মাও তোমাকে যেভাবে বকেছে আমার মাও সেভাবে, তোর দ্বারা কিছু হবে না, হ্যাঁ লোকের বাড়িতে কাজ করবি, এই ধরনের একটা মারা বলেন। হ্যাঁ বাবা রে, তো যাই হোক একদম নস্টালজিক হয়ে গেছি আমি আর সোহিনী আজকে। খেলতাম, আর আমি বাজার করতে বেরোতাম, আর রান্না বান্নার মধ্যে আমি তখন থাকতাম না, আমি বাজার করতে বেরোতাম, আর সবাই বাড়ি চলে যেত একটা সময়ের পর, আমি তারপরে ঢুকতাম আর কি বাজার করে। তো এখানে প্রতিমের সঙ্গে রান্নাবাটিটা কেমন জমলো? পরিচালকের সঙ্গে কতটা তোমার পরিচালকের সাথে মানে প্রতিমদা যেমন মানুষ, প্রতিমদা খুবই সবাইকে স্পেস দেয়, অ্যাক্টরদের রেসপেক্ট করে, আর আমাদেরও সেই রেসপেক্টটা তাই জন্য প্রতিমদার উপরে থাকে, প্রতিমদার ভিশনের উপর আমরা ভরসা করতে পারি। আর এই রেসপেক্টটা আমার মনে হয় যে পারস্পরিক যে রেসপেক্ট, যে ভালোবাসাটা, সেটা ক্যামেরায় মানে স্ক্রিনে দেখা যায়, ঠিক আছে। মানে ধরো এমন একটা হলো যে আমি ডিরেক্টরের সাথে কাজ করছি, কিন্তু আবার তুমি আমার কো অ্যাক্টর, বাবা কিছু জানে না, কিছু একটা বাজে কথা বলছি তার সম্পর্কে, তো ফলে তার প্রতি যে অশ্রদ্ধাটা না, সেটা আমি তার সামনে না বললেও তার আমার সেটা বোঝা যায়, স্ক্রিনে বোঝা যায়। পারস্পরিক ওই লেনদেনটা, ওই ওই সময়টা, ওই কাজের প্রতি নিষ্ঠাটা, সেটা খুব স্ক্রিনে প্রকাশ হয় বলে আমার ধারণা। আর ঋত্বিকদা তো প্রচুর কাজ করেছে প্রতিমদার সাথে, তো ঋত্বিকদা থেকেও আমার একটা ফিডব্যাক আগে থেকেই ছিল যে প্রতিমদা মানুষটা কেমন, এবং আমি সেটাই দেখলাম যে আমাকে ঋত্বিকদা বলেছিল যে তোর যেখানে অসুবিধা হবে তুই বলবি প্রতিমকে। আর ভীষণ ঠান্ডা মাথার মানুষ, কোনো চেঁচামেচি, কোনো অশান্তি, মানে বড়জোর হয়তো কিছু একটা শুটিং এ তো বিভিন্ন রকমের ফফা হয়, ঝামেলা হয়, এটা একটা, এটা কেন নেই, ওটা কেন, প্রতিমদা হয়তো বল হোয়াট ইজ দিস, এটা নেই কেন, এতবার বলা সত্ত্বেও এটা এলো না কেন, এইটুকুনি অব্দি প্রতিমদার রাগ। মানে প্রতিমদা খুবই ঠান্ডা মাথার মানুষ, আর একটা কিছু অসুবিধা হলো, একটা কোনো শব্দ নিয়ে, প্রতিমদা এই শব্দটা কিছুতেই বলতে পারছি না, আমার মনে হচ্ছে ক্যারেক্টারটা এটা বলে না, আচ্ছা তুই কি বলতে চাস বল, বলে শোনালাম, প্রতিমদা আচ্ছা ঠিক আছে ভালোই লাগছে শুনতে, এগ্রি। হ্যাঁ, তো সেই ফ্রিডমটা দেয় প্রতিমদার সাথে। এটা আমার প্রথম কাজ রান্নাবাটি। রিসেন্টলি একটা হইচইয়ের কর্মা কর্মা বলে একটা আমি আর রীতা ভরে একটা ওয়েব সিরিজ করলাম, সেটাতেও ঋত্বিকদা আছে। তো প্রতিমদার সাথে সব মিলিয়ে আর কি ভালোই রান্নাবাটি জমেছে। একদম ভীষণ ভালো জমেছে, বোঝাই যাচ্ছে। তো সোহিনী, আর অন্যান্য কাজ এই মুহূর্তে কিছু নতুন খবর দেওয়া যায় যেটা দেওয়ার মতো?
আমি পৃথার একটা ছবি করছি, সঞ্জয় মিশ্রাজি আছেন, পৃথার একটা ছবি, ওটাতেও ঋত্বিক দা আছে। ওই ছবিটা নভেম্বরে শুট করব। মানে শিডিউল শুরু হচ্ছে এর মধ্যেই হ্যাঁ, নভেম্বরে। মানে 7 নভেম্বর, মানে আমাদের শুটিং যখন এটা রিলিজ করবে তখন আমরা অলরেডি ওটা শুটিং শুরু করে দিয়েছি। আচ্ছা, সোহিনী কিন্তু বেশ প্রতিবাদী, একটা সময় কিন্তু প্রতিবাদের মুখ হয়ে উঠেছিল সোহিনী। আমার জানতে মুখ হয়ে আমি উঠতে চাইনি, মানে প্রতিবাদের মুখ কেউ আলাদা করে হয় বলেও আমি বিশ্বাস করি না। বহু মানুষজন নেমেছিলেন এবং তারা কোনো দল ছাড়া নেমেছিলেন। তো আমাদের এখানে যে কোনো দলের লোকজনেরই একটা টেন্ডেন্সি আছে, মানে সেটাও হয়তো তারা তাদের ওটা ডিফেন্স মেকানিজম, যে আমার বিরুদ্ধে এ কথা বলছে মানে তাহলে তুমি অমুক দল। সাধারণ নাগরিক হিসাবে আমরা দেখতে পারি না। মানে আমার বিরুদ্ধে, ধরো তুমি আমার সিনেমাটা খারাপ বললে তার মানে তুমি আমার অ্যান্টি হয়ে গেলে, এটা তো হয় না। মানে আবার এটাও ঠিক যে আমি সবকিছুতেই কি প্রতিবাদ করার সুযোগ পাবো বা সময় পাবো? মানে তাহলে তো প্রত্যেকদিন প্রতি কত রকমের ঘটনা ঘটছে, আমি কি সত্যি করতে পারছি? এই তো আমি বসে প্রমোশন করছি বা সেজে গুজে কোনো ইভেন্টে যাচ্ছি বা রোজগারের জন্য বেরোচ্ছি। হ্যাঁ, মানে রোজগারটাও তো আমাকে করতে হবে। তাহলে আমি কি সব জায়গায় তো প্রতিবাদের মুখ বলে আলাদা কিছু করে কিছু হয় না। আমি প্রতিবাদের মুখ হয়েছে বলে বিশ্বাস করি না, কারণ এত মানুষ রাস্তাঘাটে নেমেছিলেন, সাধারণ মানুষ, মানে একজন সেলিব্রিটিকে মুখ করে কি লাভ? আর প্রথমত এখন আরেকটা কথা হচ্ছে নবনীতাদি, মানে এখন যে অবস্থায় দাঁড়িয়েছে, এখন মানুষজন আর শিল্পীদের উপরও বিশ্বাস করে না। একটা সময় শিল্পীদের উপর প্রচুর আস্থা ছিল, তাদের কথা বিশ্বাস করতো। আমি শুনেছি যে উত্তম কুমার, তখন বোধহয় সিদ্ধার্থ শঙ্কর রায় বোধহয় মুখ্যমন্ত্রী, আমি যদি খুব ভুল না করে থাকি, বন্যা হয়েছিল, মাঠে রাস্তায় নেমেছিলেন টাকা পয়সা সঙ্গে, সবাই নাকি মানে হাতের চুড়ি কানের দুল অব্দি খুলে দিয়েছিলেন। তো সময় যুগ পাল্টে গেছে, এখন আমরা সবাই সবাইকে জাজ করি সবকিছু নিয়ে, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা শব্দ। আহ কে বা হাতে এটা করলো, কে ডান হাতে এটা করলো, কে কি খেলো, কিভাবে কি করলো, কে ওই সময় একটু মুচকি হাসলো, কে ওই সময় কি বিকৃতি করলো, সবকিছু নিয়ে জাজ করি আমরা। আমরা কিছু নয়, আমরাও জাজ করি। সবাই সবাইকে আমরা একটা এরকম ভাবে, এ ওকে করছে, ও তাকে করছে, এ সে তাকে করছে, মানে এরকম নয়। তো ফলে প্রথমত এইরকম একটা আন্দোলনে একজন কোনো সেলিব্রিটি, মানে সেলিব্রিটি বলতে মানে এই শব্দগুলোতে আমার আপত্তি রয়েছে, মানে পরিচিত একজন মুখ, সে একটা মুখ হয়ে উঠবে কেন? মানে সে কেন মুখ হয়ে উঠবে? সে আর পাঁচটা মানুষের মতো, আমারও স্তন আছে, আমারও জনি আছে, আমিও সেটা থেকে ফিল করেছি, ওই পেইনটা ফিল করেছি, আমিও রাস্তায় নেমেছি। তো ফলে আমি, হ্যাঁ, আমার কাজ শিল্পী, মানে আমি অভিনয় করা আমার কাজ, তোমার কাজ যেরকম সাংবাদিকতা করা, সেরকম কোনো মানুষের কাজ যেমন লোকের বাড়িতে গিয়ে রান্না করা, সে ওটা প্রফেশন হিসাবে তার বেছে নিয়েছে, তার ওইভাবে রোজ সংসার চলে। তো প্রত্যেকটা মানুষের তার আলাদা আলাদা কাজ রয়েছে। আমার কাজ অভিনয় করা, মানুষের একটা বোধ তৈরি করা, কোনো সময় এন্টারটেইন করা, কোনো সময় তার ভিতরে রাগটাকে আরো জাগিয়ে দেওয়া, তার ক্ষোভটাকে জাগিয়ে দেওয়া, তার ভিতরের আহ, লোভটাকে আন্ডারলাইন করে দেওয়া। এইরকম ভাবে বিভিন্ন চরিত্র আমি করব, আর তার আহ, বোধের জায়গাটাকে তৈরি করবো। সেটা নাচ গান বিভিন্ন ফর্মের মধ্যে দিয়ে এটা হয়, পেন্টিং, থিয়েটার, সিনেমা, যাত্রা, সব সব ধরনের যা যা ফর্ম আছে, সব ফর্মের মাধ্যমেই তুমি একটা কিছু মেসেজ দেবে। তুমি তোমার ভিতরের একটা কিছু লুকিয়ে থাকা বোধকে তোমাকে জাগ্রত করতে হবে। তো এইটা আমার কাজ। তো সেখানে আমি নেমেছিলাম, একজন মহিলা হিসাবে নেমেছিলাম। আমার ভোটার আইডি কার্ড আছে, আমি এখানে ট্যাক্স দিই, আমি এখানে জিএসটি দিই। তো সেই সচেতনতা থেকে আমি নেমেছিলাম। এবার এটাই আমার মানে এছাড়া আমি কোনো দল থেকে বিলং করি না। আমার কোনো দল নেই, মানে আমি কোনো দলে কোনোদিন পার্টিসিপেট করতেও চাই না। মানে আমার থিয়েটারের দল নিয়ে আমি খুশি, আমি কোনো রাজনৈতিক দল নিয়ে আমি দলের পার্ট নই। তো সেখানে এবার দাগিয়ে দেওয়াও তাদের কাজ, তাদেরও একটা সবাই বেঁচে থাকার লড়াইতে, টিকে থাকার লড়াইতে সামিল হয়েছে। এই সূত্রে আমার যেটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে কি, কোথাও গিয়ে আমার শেষ প্রশ্ন, যে কোথাও গিয়ে কি কাজ পাওয়ার ক্ষেত্রে কোনো বেগ পেতে মানে হয়েছে? কারণ আমরা তোমার জানি কি যে মনে হয় বলো? সুদীপ্তাদির কিন্তু হল সুদীপ্তাদি পায়নি, এটা বলেছেন, হল পায়নি অনেকদিন নাটকে। হয়েছে এটা সুদীপ্তাদির ক্ষেত্রে আমি শুনেছি সেটা। কিন্তু এটা কতদিন, এটা আবার এটাও যদি বলো যে এটা সবসময় হয়ে এসছে, মানে এমন নয় যে আবার এটা হয়ে এসছে বলে এটাও হবে আগামী দিনে, সেটাও ঠিক নয়। মানে 2005 সালে কোনো ভুল হয়েছিল বলে 2025-এ আবার একটা সেই ভুলটা আমরা রিপিট করব বা হতে দেব, সেটাও কথা নয়, কাজের কথা। তবে সুদীপ্তাদি এটা বলেছেন, এটাও শুনেছি। এবার ধরো রঘু ডাকাত বলে যে ছবিটা, সেখানে যেহেতু দেব ছিল তাই জন্য হয়তো, মানে আমি তো সেখানে মুখ্য ভূমিকায় নই, এবার আমার একার কোনো ছবি হলে পরে কি হবে আমি জানি না। তবে আমার কাজের দিক থেকে অসুবিধা হয়নি। আমার কাজ, আর যেগুলো অসুবিধা হয়েছে আমি সেগুলোতে আমল দিইনি, কারণ আমার নিজের প্রচুর কাজ রয়েছে। আমি ছবি আছে, ওয়েব সিরিজ পেয়েছি, ভগবানের দয়ায় কাজ পাচ্ছি। আমার নিজের থিয়েটার আছে প্রচুর, মানে শোজ আছে নিজের থিয়েটারের।
আর টুকটাক যা হয় আমি সৎ পথে চলি, আমি সৎ পথে রোজগার করে আমার বাড়িতে যে কজন আহ, আমার ভাই বোন দাদা দিদি যারা কাজ করে আমাকে বাড়ি সংসার চালাতে যারা হেল্প করে তাদের আমি মাইনেপত্র ঠিক সময় দিতে পারি। আমার মায়ের অসুস্থতা বা যা যা আছে একজন বয়স্ক মানুষের সেগুলো আমি ঠিক করে টেক কেয়ার করতে পারি। আর আমার কি চাই, মানে আলাদা করে আমার খুব বেশি চাওয়ার কিছু নেই। তো আমার তার জন্য যেটুকুনি যা রোজগারপাতি করার তাতে আমার হয়ে যায়, দিব্যি ভালো মন্দ চলে যায়। আমার আর শোভনের একটা দূরবীন বলে আমরা নতুন একটা ইউটিউব চ্যানেল করেছি। সেখানে আমরা কিছু মিউজিশিয়ান যারা খুব মানে তাদেরকে নিয়ে হয়তো খুব মাতামাতি কোনোদিন হয়নি প্রচারের আলোয়, তারা আসেননি বা আসতে চাননি, যে কোনো একটা হতে পারে এরকম। যেমন জঙ্গলমহলে লোকবাদ্যর ওপর আমরা একটা কাজ করে এলাম রিসেন্টলি ঝাড়গ্রাম থেকে। আহ, এমন এরকম অনেকগুলো মানুষের সাথে সাথে আমরা টুকটুক করে একটা ইন্টারভিউ মতো করার চেষ্টা করছি, খুব পরিচিত মুখ নয়। আহ, তো সেটা আমাদের একটা নিজেদের ভালো লাগার কাজ, সেরকমই কাজ করছি, ব্যাস এইটুকুনি। হ্যাঁ, চলতে থাকুক এভাবেই সোহিনীর যাত্রা, জয়যাত্রা। খুব ভালো থেকো সোহিনী। সব শেষে দর্শককে তোমার কথা, সিনেমা আসছে, আপনারাও ভালো থাকবেন। আর বাংলা ছবির পাশে দাঁড়ান, পাশে এসে বসুন, এসব কিছু বলবো না। যদি ভালো লাগে তাহলে আহ, খারাপ লাগে যাই হোক না কেন বলবেন, লোকজনকে যদি ভালো লাগে দেখতে বলবেন, খারাপ হলে তো সোশ্যাল মিডিয়ায় আছে এই আর কি, সেখানেও লিখে দিতে পারেন। আহ কিছুই বলার নেই, সেই স্বাধীনতা আপনার রয়েছে। আর যদি রিভিউ ভালো হয়, মানে খারাপের মধ্যেও তো একটা ভালো থাকে যে এইটা আপনার এইটা হলে ভালো হতো, বা ছবিটার এই জায়গাটা খারাপ লাগলো, তাহলে আমরা পরবর্তী কাজে সেটা সংশোধন করে নেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ সোহিনী, ভীষণ ভালো থেকো। ক্যামেরায় ধীমান হালদারের সঙ্গে নবনীতা দত্তগুপ্ত, ইটিভি ভারত, কলকাতা।